এখন ভাবি চিন্তা করতে পারতাম না। তার হুকুম ছিল যে সন্ধ্যার আগে ফিরতে হবে, 2-4 মিনিট দেরি হলেই কিন্তু আমাদের শাস্তি ছিল অনিবার্য, এবং কোন রকম অনিয়ম বিশৃঙ্খলার মধ্যে তিনি যাওয়া পছন্দ করতেন না। এমনকি আমার ফুটবল খেলাও পছন্দ করতেন না। তিনি বলতেন ফুটবল এটা একটা খেলা হল নাকি, বা ক্রিকেট খেলা আপত্তি করেননি কোনোদিন। আমাদের একটা কথা না বলে আমি পারি না, ঠাকুরগাঁ হাই স্কুল আর টাউন ক্লাবের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, আমি ক্লাস 10-এ পড়ি। তারা যাহায় ফুটবল খেলায় কিছুক্ষণের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হওয়ার পর সারাদিন টাউন ক্লাবের সব সিনিয়র ভাইরা তারা আমাকে মেরে তাড়িয়ে হাই স্কুলের মাঠে ঢুকিয়ে দিলেন। ভালো মার খেয়েছিলাম সেদিন। পরে আমরা তার পরের দিন হরতাল ডাকলাম। আমরা হরতাল ডেকে বন্ধ করে পিকেটিং করে স্কুলের সামনে সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছিলাম। আমার আব্বা একটা ছোট্ট গাড়ি ছিল, আপনার ফিয়াট 600, ওই গাড়িতে নিয়ে তিনি পাহারা দিতেন শহর। দূর থেকে লিখে গেছেন যে আমি ওখানে পিকেটিং করছি। রাত্রে যখন বাসায় গেছি, আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার মাথা চুল এড়ে দেওয়ালের শরীর ঢুকে দিলেন। এখন ভাবি এই শাসনই আমাকে আমাদেরকে বোধহয় মানুষ করেছে। তার এই শক্ত শাসন, অকুণ্ঠ ভালোবাসা, তার দিক নির্দেশনা, এগুলি আমাদেরকে মানুষ করেছে। আমাদের অনেকে বলে আমাদের কালাম সমকালীনতা আমাদের খুব বড়। তারা বলতেন চাপা নেওয়ার প্রথম ভাগটাকে যদি তুমি সামলাতে পারো তাহলে তোমার কাজটা হয়ে যাবে। প্রথমে একটু ধমক দিতেন, তারপরে বলতে হয় এদিকে, তারপর কাজটা নিয়ে কাজটা করতেন। এইরকম মানুষ আজকাল সমাজে বিরল, রাজনীতিতে বিরল, ন্যায় পরায়ণতে বিরল। আমার মনে আছে 1971 সালে যখন পাক আর্মি ক্র্যাকডাউন হলো, আমরা ঠাকুরগাঁয়ে যখন এখানে বিদ্রোহ হয়ে গেল, সেই সময় তিনি আমাদের পরিবারের সকলকে ট্রাকে উঠিয়ে যাচ্ছেন। আমরা তো তখন যুদ্ধে নেমে গেছি। আমরা কেউ আপনার টুটু বড় রাইফেল, কেউ জোনালা বন্দুক, কেউ বড় বল্লম লাঠি আছে, আমরা রাস্তায় গেছি। আমি আপনাকে জীবন একটু কোথায় যাচ্ছে, পাগল নাকি আমাকে বললেন। আর এই যে যুদ্ধ করতে হবে, আমার সমস্ত পরিবার তোমাদের থাকবে, বলছেন তোমরা সব যুদ্ধের মুখে পড়বে। আমি আমার পরিবারকে নিয়ে এখন গ্রামে চলে যাচ্ছি, তারপরে দেখবো কি হয়। তাই করেছিলেন। গ্রামে একটু বাড়িতে চলে গিয়েছেন। পরবর্তীকালে আমার মামার বাড়ি থেকে তিনি ভারতবর্ষে চলে গিয়েছিলেন। তার সেনাবাহিনী তাকে ঠাকুরগাঁয়ে থাকতে দেয়নি, এটা তো বাস্তবতা। পরের যুদ্ধের সময় শেষ মুহূর্তে ফিরে এসেছিলেন। আমি কথা এই জন্য বলছি যে অনেকেই আছে যাকে ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, কিন্তু আমি বারবার করে বলি, সবাই বলে, আমি বলতে চাই না, আপাদমস্তক একজন দেশপ্রেমিক মানুষ, আপাদমস্তক একজন সৎ মানুষ, আপাদমস্তক একজন জনপ্রিয় মানুষ, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেন। লেখাপড়াকে জোর দিতেন। আমি কথা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এত আধুনিক, কত বেশি আধুনিক হবে না কিভাবে আমার সাহায্য করতে পারে, সেটা হচ্ছে যে তিনি আমাদেরকে নাটক দেখতে নিয়ে যেতেন। তিনি আমাদেরকে কবিতা আবৃত্তি শোনাতেন। আমার একটা কবিতা প্রায় মনে পড়ে যে সকালবেলা তিনি হাঁটতেন এই রাস্তায়, বাসায় ফিরতেন, ফিরে তার একটা ছোট্ট ট্রানজিস্টর ছিল, ওই ট্রানজিস্টরটা খুলতেন, খুলে তিনি তখন বিখ্যাত যে রবীন্দ্রসঙ্গীত গায়ক দেবব্রত বিশ্বাস
তার রবীন্দ্রসঙ্গীত শুনতেন। কখনো তিনি আমাদের রাধাঙ্গীতি পরিবার পূজা করবেন না, ফরিদা পারভিনের গান শুনতেন। আমাদেরকে বহুবার নাটক দেখতে নিয়ে গেছেন এবং নিজেও নাটক করেছেন। এগুলো আমার দেখা। যাই হোক, আমি বক্তব্য বাড়াবার সময় হয়ে আসছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকালকার তরুণদেরকে, আজকালকার যুবকদেরকে, যে নিজের সত্তাকে চিনতে হলে নিজেকে প্রথমে শুদ্ধ করা প্রয়োজন। মির্জা রুহুল আমিন একজন শুদ্ধ সমাজ সংস্কারক ছিলেন, যে কথা আমি জোর দিতে চাই। তিনি ছিলেন সমাজ সংস্কারক। টেনে টেনে মেয়েদেরকে বাইরে আনতেন। আমার চাচি ছিলেন সৈয়দা জাহালা, আমাদের আপনার অনেকে চিনবেন, আমাদের বুয়া সাহেব এবং তার ছেলে শুভ এখন বিদেশে আছে, ওরা সবাই বাইরেই। সেই এখানে এই যে ওই কোনে বাড়িটা ছিল লাল চাচা, তার স্ত্রী, তিনি একজন মাস্টার তখনকার দিনের এই পাশ করা মহিলা ছিলেন। তিনি এখানে আসার পর তিনি প্রথম বললেন, দেখলাম কেউ জাহানারা, এই জাহানারা তুমি এখানে ঘরের মধ্যে বসে থেকে যান, তুমি আমার স্কুলে জয়েন করো। এবং স্কুলে তিনি শুরু করলেন। এরপর যখন মহিলা কলেজ হলো, তখন তাকে দেখে বলে যে মহিলা কলেজের প্রিন্সিপাল হয়ে এই আমার কলেজ থেকে দাঁড় করাও। এরপর যখন ইউএসসি কানাডা একটা এনজিও, সেই এনজিওতে যখন আমার চাকরি গেলেন, তখন সেখানে তিনি মেয়েদেরকে পাঠাতেন যে চাকরি করে, ঘরে বসে থেকে। এই যে উদার দৃষ্টিভঙ্গি, এই যে মহিলাদেরকে বের করে নিয়ে আসার ঘর থেকে যে নায়ক তিনি কিন্তু ছিলেন চকামরা। আমি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে একটা সমাজের একটা ক্রান্তি লগ্নে আমরা বাস করছি। আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই চিন্তা ভাবনাগুলোকে আমাদের একত্রিত করতে হবে। সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদেরকে সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনটা অত্যন্ত জরুরি। দুর্ভাগ্যজনক ভাবে আজকাল কোনো কোনো গোষ্ঠী, কিছু মনে করবেন না, নারীদেরকে দূরে ঠেলে রাখতে চায়, তাদেরকে পর্দার আড়ালে তারা আরো বেশি করে তাদেরকে আটকে রাখতে চায়। আমরা মনে করি যে নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা উচিত।